আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী 1.2 এর একেবারে সর্বশেষ ক্লাসটি করব। আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের মূল বইয়ে যত অঙ্ক আছে সবগুলো শেষ করেছি। এই অধ্যায়ের এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো ছিল তার উপরে আমরা 3টা ক্লাস নিয়েছি। আমরা সৃজনশীল অঙ্ক শেষ করেছি। আজকে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তোমরা জানো যে এখন থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল 20 মার্কসের। তার মানে টোটাল তোমাদের যে সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায় থেকে 10টি সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া থাকবে। এই 10টি সংক্ষিপ্ত কোশ্চেনে তোমাদের 20 মার্কস ক্যারি করবে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আমরা যে আলোচনাগুলো করে এসেছি তার ভিতর থেকে আসবে। তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখো তারা জানো যে আমি প্রতিটা ক্লাসের একেবারে প্রথম বেসিক নিয়ে আলোচনা করি। ধরো আমরা যেদিন প্রথম 1.1 নিয়ে আলোচনা করেছি তার কিন্তু একটা বেসিক নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে। যেদিন আমরা 1.2 শুরু করেছি প্রথমেই কিন্তু একটা বেসিক নিয়ে আলোচনা করেছি। ওই বেসিক ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ওটা থেকেই কিন্তু এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন সাধারণত এসে থাকে। তো যারা দেখেছো তারা কিন্তু অলরেডি বুঝে ফেলেছো আমাদের এই ক্লাসটা যারা দেখেছো যে আসলে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে আসতে পারে। এই সর্বশেষ এসে আবার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে বেসিকের মধ্যে আমরা ডিটেলস অনেক কিছু আলোচনা করি, তোমাদের মাথায় থাকতেও পারে, অনেক কিছু নাও থাকতে পারে, অথবা প্রশ্নগুলো কিভাবে আসতে পারে সেটাও নাও বুঝতে পারো। তো এই জন্য আলাদা করে আমরা সংক্ষিপ্ত ক্লাসের উপরে, সংক্ষিপ্ত প্রশ্নের উপর আলাদা ক্লাস নিচ্ছি, যেন তোমরা বুঝতে পারো যে সংক্ষিপ্ত কোশ্চেন গুলা কিভাবে আসতে পারে এবং আসলে কিভাবে সলভ করতে হয় এবং কোন কোন টপিক গুলা কভার করে এটা। তো চলো শুরু করা যাক। আমাদের এই অধ্যায়ে দেখো, আমাদের এই অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো শিখেছি সেখানে ছিল মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা আর বিভাজ্যতা সম্পর্কিত যে সংখ্যাগুলো ছিল বা বিভাজ্যতা সম্পর্কিত যে সূত্রগুলো ছিল। এর বাইরে কিন্তু এই অধ্যায়ের আলোচনার কোনো বিষয় ছিল না। তাহলে 1.2 থেকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে এর বাইরে থেকে আসার কোনো সুযোগ নেই। কিভাবে আসতে পারে দেখো, সহমৌলিক সংখ্যা থেকে দুই ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে, আমরা 3 থেকে শুরু করলাম, উল্টো যাচ্ছে আর কি। সেটা হচ্ছে তোমার কোশ্চেনটা এইভাবে আসতে পারে, সহমৌলিক সংখ্যা কাকে বলে, তার মানে এর সংজ্ঞা চাইছে, এটা আসতে পারে। তাহলে সহমৌলিক সংখ্যা কাকে বলে আমরা অ্যান্সার কিভাবে দিব? দুই বা ততোধিক সংখ্যা যদি সাধারণ গুণনীয়ক 1 হয় তাহলে সংখ্যাগুলোকে বলে পরস্পরের সহমৌলিক। তার মানে দুই বা ততোধিক সংখ্যাকে 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা না যায় তাহলে সংখ্যাগুলো একে অপরের কি হয়? সহমৌলিক হয়। ওকে, তাহলে আমাদের যদি সংজ্ঞা চাই যে সহমৌলিক সংখ্যা কাকে বলে, তখন আমরা সংজ্ঞা দিব। কি লিখবো? দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি এক ভিন্ন অন্য কোনো সংখ্যা না হয়, অথবা যদি এক হয়। যদি এক ভিন্ন, এটা লিখলে ভালো হবে, যদি এক ভিন্ন অন্য কোনো সংখ্যা না হয় তবে সংখ্যাগুলোকে একে অপরের সহমৌলিক সংখ্যা বলে। ওকে, এবার আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন 2 ও 3। ওকে, অথবা 3 ও 4, 4 ও 5, 2 ও 5, 3 ও 5, এই ধরনের অগণিত সংখ্যা তুমি উদাহরণ দিতে পারবা। ওকে, তাহলে প্রথম প্যাটার্নটা শেষ, সহমৌলিক, যে কোশ্চেন আসবে কি, সংখ্যা চাইবে, সংজ্ঞা তুমি দিয়ে দিলে। ওকে, এর থেকে দ্বিতীয় কোশ্চেনটা কিভাবে আসতে পারে, দ্বিতীয় প্যাটার্নের কোশ্চেনটা, সেটা হচ্ছে এক জোড়া সংখ্যা তোমারে দিয়ে দিল, অথবা 4টে 5টা সংখ্যা দিয়ে দিল, দিয়ে বললো এই সংখ্যাগুলো কি সহমৌলিক কিনা, হ্যাঁ অথবা না। তাহলে আমরা সেগুলা কিভাবে অ্যান্সার করব? যদি হ্যাঁ হয়
তাহলে লিখতে হবে সংখ্যাগুলো সহমৌলিক, আর যদি না হয় তাহলে লিখতে হবে সংখ্যাগুলো সহমৌলিক নয়। ধরো ফর এক্সাম্পল আমাদের দিল 11 ও 23 সংখ্যাদ্বয় সহমৌলিক কিনা যাচাই করো। ওকে, এই প্যাটার্নের কোশ্চেন যদি তোমার থাকে তাহলে দেখো দেখতে হবে কি এই দুটো সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় কিনা। দেখো 11কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবা, আর 11 দিয়ে ভাগ করতে পারবা, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না। 23কে ভাগ করতে পারবে 1 দিয়ে আর 23 দিয়ে। তাহলে এই দুইটা সংখ্যাকে এক ছাড়া আর কোনো সংখ্যা আছে দেখো তো ভাগ করা যায়? যায় না। কারণ তুমি 23কে 11 দিয়ে ভাগ করো, 11 দুগুণে 22, মেলে না। তাহলে এই দুইটা সংখ্যাকে এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এরা পরস্পর কি হবে? সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখানে এই ধরনের কোশ্চেনে যে যেহেতু প্রদত্ত সংখ্যাদ্বয়কে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে বা সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সুতরাং 11 ও 23 পরস্পর সহমৌলিক সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সহমৌলিক থেকে যে দুই ধরনের সংক্ষিপ্ত কোশ্চেন আসতে পারে তোমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেলে। ওকে, এবার আমরা 2 নম্বরটি দেখি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। তাহলে এখান থেকেও সংজ্ঞা আসতে পারে। সংজ্ঞাটি কি? যে মৌলিক সংখ্যা কাকে বলে অথবা যৌগিক সংখ্যা কাকে বলে। এই যৌগিক সংখ্যা কাকে বলে এই সংখ্যাটা আসার সম্ভাবনা কম, মৌলিক সংখ্যা কাকে বলে এই সংখ্যাটা আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে আমরা যদি মৌলিক সংখ্যার সংজ্ঞা লিখি, মৌলিক সংখ্যা, তাহলে আমরা কি লিখতে পারি? যে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা নিজ ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। আমরা তো জানি সংজ্ঞা, সেই সংজ্ঞাটাই লিখব যে যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা নিজে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। ওকে, এখন আমরা উদাহরণ দিতে পারি। মৌলিক সংখ্যা কি আছে? 2, 3, 5, 7 ডট 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 ডট। আমরা উদাহরণও দিতে পারি। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন প্যাটার্ন, যে আমাদের সংজ্ঞা চাইছে, তখন আমরা এইভাবে সংজ্ঞাটা দিয়ে দিব। ওকে, আমরা এবার অন্য প্যাটার্ন দেখি যেখান থেকে অন্য কি আসতে পারে। সেটা হচ্ছে তোমার ধরো এখানে এই যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে, দিয়ে বললো এই সংখ্যাগুলো মৌলিক কিনা যাচাই করো। কি বলছে আমি বুঝতে পারছো নিশ্চয়ই কোশ্চেনটি? ধরো দিয়েছে 2, 3, 5, 7 সংখ্যাগুলো মৌলিক কিনা যাচাই করো। তখন তোমার কি করতে হবে? 2, 2 দেখো 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, 3 কেও তাই, 5 কেও তাই, 7 কেও তাই। ধরো এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিয়েছে 8, এই 2, 3, 5, 7, 8 সংখ্যাগুলো মৌলিক কিনা যাচাই করো, অথবা অথবা কোনটি মৌলিক কোনটি যৌগিক। তো দেখো আমরা দেখতেছি 2, 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না। 3 এর ক্ষেত্রেও তাই, 5 এর ক্ষেত্রেও তাই, 7 এর ক্ষেত্রেও তাই। তাহলে লিখতে হবে নিচে কি? 2, 3, 5 এবং 7 এই সংখ্যাদ্বয়কে, এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না। অতএব 2, 3, 5 এবং 7 সংখ্যাগুলো মৌলিক। 8 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 8 সংখ্যাটিকে 1 এবং 8 সংখ্যা নিজে ছাড়াও 2 ও 4 দ্বারা ভাগ করা যায়। অতএব 8 সংখ্যাটি মৌলিক নয়। 8 হবে কি? যৌগিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা
মৌলিক যৌগিক থেকে যে কোশ্চেন গুলো আসবে সেই কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পেরেছো। এখান থেকে আরো এক ধরনের কোশ্চেন প্যাটার্ন আসতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি, এটা কিন্তু আসতে পারে। যে সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা কোনটি। তাহলে সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? উত্তর কি হবে? 2। তো 2 এর চেয়ে ছোট আর কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ অথবা ক্ষুদ্রতর মৌলিক সংখ্যা হবে কি? ক্ষুদ্রতম 2। ওকে, এই 2 থেকে আরো একটা কোশ্চেন আসতে পারে। সেটা কি? বলতে পারে যে একমাত্র জোড় অথবা শুধুমাত্র লিখতে পারে যে জোড় মৌলিক সংখ্যা কোনটি। এটারও অ্যান্সার হবে কি? 2। একমাত্র 2 আছে জোড় সংখ্যা যেটা মৌলিক। পৃথিবীর আর কোনো জোড় সংখ্যা মৌলিক হয় না। তাহলে মৌলিক ও যৌগিক সংখ্যা থেকে কত ধরনের কোশ্চেন আসতে পারে, কিভাবে অ্যান্সার করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 1 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করি। 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? বিভাজ্যতা সম্পর্কিত। তার মানে এখান থেকে 2 ধরনের কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে বিভাজ্যতার সূত্র লিখতে বলতে পারে। 2 দ্বারা বিভাজ্যতার সূত্র লেখো, 3 দ্বারা বিভাজ্যতার সূত্র লেখো। আমি এই সূত্রগুলো তোমাদেরকে আর লিখে দিচ্ছি না। কেন লিখে দিচ্ছি না? এটা বইতে কিন্তু ডিটেলস লেখা আছে। আমি জাস্ট মুখে মুখে বলে দিই তোমাদের। 2 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে কোন সংখ্যা যদি জোড় সংখ্যা হয় সেটা হবে 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা কিভাবে চিনবো? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। ওকে, 3 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? কোন একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্যতার সূত্র কিন্তু সেম 3 এর মতো। কি? কোন একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এরপরে আছে কি? 4 দ্বারা বিভাজ্যতার সূত্র। কোন একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্কদ্বয়ের কোন একটি সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা কোন একটি সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্কে যদি দুইটাই শূন্য থাকে তাহলেও সেটি 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? কোন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 0 অথবা 5 থাকে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? কোন একটি সংখ্যাকে যদি 2 দ্বারা ও 3 দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। ওকে, এই যে আমরা বিভাজ্যতার সূত্রগুলো জেনে ফেললাম। তাহলে প্রথম প্রশ্নটা আসতে পারে কি? এখান থেকে যদি আসে কোশ্চেন প্যাটার্ন 1 হচ্ছে সংখ্যা চাইবে। দ্বিতীয় কোশ্চেন প্যাটার্ন হচ্ছে একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো বলবে এটি 2 দ্বারা বিভাজ্য কিনা, এটি 3 দ্বারা বিভাজ্য কিনা, অথবা এটি 4 দ্বারা বিভাজ্য কিনা, অথবা এটি 6 দ্বারা বিভাজ্য কিনা দেখাতে হবে। ওই সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা দেখব যে এখানে 6 দ্বারা বিভাজ্য হয় কিনা। আরেকটা কোশ্চেন প্যাটার্ন থাকবে, সেটা হচ্ছে একটা বক্স দেওয়া থাকবে। ধরো 3, 2, 5 বক্স, ধরো 1 সংখ্যাটি দেওয়া আছে। আমাদের বলল এই জায়গায় এই বক্স ইউনিট স্থানে কত বসালে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো তো, আমরা জানি 3 দ্বারা বিভাজিত সূত্র কি? সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। অঙ্কগুলোর যোগফল দেখি আমরা, 3 আর 2 5, 5 আর 5 10, 10 আর 1 11। তাহলে 12 যদি হয় তাহলে কি হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। 12 বানাইতে গেলে এখানে কত লাগবে? 1 লাগবে। আবার যদি 15 হয় তাহলেও বিভাজ্য হবে। তাহলে এখানে আছে 11, 15 বানাইতে কত লাগবে আমার বলো তো? 4 লাগবে। আবার 18 যদি হয় তাও 3 দ্বারা বিভাজ্য হবে। আছে 11, 18 বানাইতে গেলে আবার কত লাগবে? 7 লাগবে। ওকে, আবার যদি 21 হয় তাও তো 3 দ্বারা বিভাজ্য হবে। আমার আছে 11, 21 বানাইতে গেলে 10 লাগবে। 10 আর নেওয়া যাবে না। কেন? কারণ এখানে একটি অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বসতে পারবে না। তাহলে এই ঘরে 1, 4, 7
যে কোনো একটি সংখ্যা বসালেই সেটি 3 দ্বারা বিভাজ্য হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোশ্চেন প্যাটার্ন বক্স চিহ্নিত যদি থাকে কিভাবে অ্যান্সার করবে আশা করি বুঝতে পেরেছো তোমরা। একইভাবে এখানে যদি বলতো যে কোন সংখ্যাটি বসলে ধরো 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে ওইভাবে যোগ করে দেখতো তো 11 আছে। 9 দ্বারা বিভাজ্য হইতে গেলে 11 পরে সংখ্যা কত আছে দেখো তো, 18। 9 দুগুণা 18, আর আছে 27। 27 নেওয়া যাবে না, কারণ 27 নিতে গেলে 16 বানানো লাগবে। এখানে 16 তো বসতে পারবে না। 18 বানাইতে গেলে এখানে লাগবে 7। তাহলে এখানে 7 বসাইলে 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এখান থেকে যদি বক্স চিহ্নিত কোনো সংখ্যা দেওয়া থাকে সেখানে কোশ্চেন প্যাটার্ন এইভাবে থাকলে কিভাবে অ্যান্সার করতে হয়। তাহলে অলরেডি কিন্তু আমরা এখান থেকে কত ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে আলোচনা করেছি। এবং যারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এখান থেকে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন তাদের মিস হবে না, কারণ আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এর বাইরে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইনশাল্লাহ এবার থেকে আসবে না। ওকে, তো ভালো থেকো সবাই। আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ পরবর্তী একটা অধ্যায় নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ক্লাস দেখার জন্য অগ্রিম শুভকামনা। আল্লাহ হাফেজ।